কিষান তার স্ত্রী মায়ার সাথে বিলাসপুর গ্রামে বাস করত। মায়া গর্ভবতী ছিল, এই জন্য কিষান ছিল খুব খুশি। খুশি হওয়া সত্ত্বেও কিষান সবসময় এই চিন্তা করত যে সন্তানের জন্মের পর সে তার সংসার কি করে চালাবে। তার কাছে ছোট্ট একটু জমি ছিল, সেই জমিতে চাষ করেই সে তার সংসার চালাতো, কিন্তু সেটাও জমিদারের কাছে বন্ধক রাখা ছিল। আমি খুব খুশি মায়া, আমাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। কিন্তু জানো তো, মনটা একদম ভালো নেই। দিন দিন দেনার দায় আরো ডুবে যাচ্ছি। কি করে যে কি হবে। হ্যাঁ গো, তুমি এত চিন্তা কেন করছো? দেখে নিও, যেই এই সন্তান আমাদের জীবনে আসবে, আমাদের সব চিন্তা দূর হয়ে যাবে। আমিও তো সেই আশাতেই আছি মায়া, তাই যেন হয়। এভাবেই কিছুদিন কেটে যায়, কিন্তু আবহাওয়ার পরিবর্তন হওয়ার জন্য কিষানের চাষাবাদ ভালো হয় না, আর জমিদার ওর থেকে ওর জমি কেড়ে নেয়। এর ফলে কিষান আর ওর স্ত্রীর দুঃখের শেষ থাকে না। হে ভগবান, সমস্ত কষ্ট তুমি আমাকে আর আমার পরিবারকেই কেন দাও? এইভাবে কতদিন তুমি রুষ্ট হয়ে থাকবে? একদম ভেঙে পড়ো না তুমি। জীবনে সুখ আসার আগে ভগবান অনেক দুঃখ দেয়, জানো তো, যাতে সুখ এলে তার যেন কদর করা যায়। দুই স্বামী স্ত্রী কোনো মতে আতপেটা খেয়ে জীবন কাটাচ্ছিল। একদিন ওদের প্রতিবেশিনী বিমলা ওদের বাড়িতে আসে আর বলে, বুঝলে তো মায়া, আমার বাড়িতে না কয়েকজন আত্মীয় আসবে, আর আমি শুনলাম তোমাদের বাড়িতে নাকি একটু টানাটানি চলছে। তাই আমি ভাবছিলাম তুমি আমাদের বাড়িতে এসে রান্না করতে আমাকে একটু সাহায্য করো, তার পরিবর্তে আমি তোমাকে দুবেলা খাবার দেব। হ্যাঁ নিশ্চয়ই দিদি, চলুন, আমি আপনাকে সাহায্য করছি। না না দিদি, আমার স্ত্রী তো গর্ভবতী। আমি চাই না যে এই অবস্থায় ও বেশি খাটাখাটনি করুক। খাবার বানানোরই তো কাজ, ও না করে বরং সে কাজ আমি করে দিই। ছোটবেলায় আমার মা মারা গেছিল বলে আমি নিজে হাতে ছোটবেলা থেকে সব শিখেছি। বিয়ের আগে বাড়ির সব কাজ তো আমিই করতাম। আমিই আপনাকে সাহায্য করে দেব। একদিকে মায়া বাড়িতে থাকে, অন্যদিকে কিষান বিমলার বাড়িতে গিয়ে ওর বাড়িতে রান্না করে, আর ওর রান্নাটা বেশ ভালোই করে। বিমলাও ওকে দুবেলার খাবার প্যাক করে দিয়ে দেয়। মায়া তার স্বামীর হাতের ছোলার কচুরি খেয়ে বলে, হ্যাঁ গো, তুমি কি ভালো ছোলার কচুরি বানাও। যদি এরকম ছোলার কচুরি তুমি গ্রামে বিক্রি করো, সবাই তোমার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তুমি জানো, আমার স্বর্গীয় বাবাও ঠিক এই কথাই বলতেন যে আমার হাতের ছোলার কচুরি নাকি খুব ভালো খেতে। বাবা তো মজা করে কথাও বলতেন, কৃষকের ঘরে না জন্মে আমার রাঁধুনির ঘরে জন্মানো উচিত ছিল। তুমি গ্রামের বাজারে ছোলার কচুরির একটা ছোট ঠেলা নিয়ে বসো না। বলা তো যায় না, হয়তো তোমার ভাগ্যে চাষাবাদ লেখা নেই। এই ছোলার কচুরি বিক্রি করেই হয়তো আমাদের ভাগ্য খুলে গেল। না না, এসব তুমি কি বলছো? হ্যাঁ ঠিক আছে, 2-4 জনের জন্য ছোলার কচুরি আমি বানাতে পারি ঠিকই, কিন্তু সেটার ব্যবসা করা চারটিখানি কথা নাকি? তাছাড়া অত টাকাই বা পাবো কোথায়? এখন তো সব জমি জমাও জমিদার বাবুর কাছে। ছোলার কচুরির দোকান দেওয়ার জন্য জিনিসপত্র কিনবো কি করে? শোনো, ইচ্ছে থাকলেই উপায় হয়। তুমি অত ভেবো না তো। জমি বন্ধক রেখে আমরা সংসার চালাচ্ছিলাম তো, এবার বাড়ি বন্ধক রেখে তুমি ঠেলাটা খুলে ফেলো। হারানোর কোনো কিছু যদি না থাকে, হারিয়ে যাওয়ার দুঃখ তাহলে থাকবে না কি, তাই না? মায়ার কথা কিষানের মনে ধরে, আর কিষানের স্ত্রী যেহেতু ওর পাশে রয়েছে, কিষানই বা কি করে হার মেনে নেবে? ওরও এটাই ঠিক বলে মনে হয়। ও জমিদারের কাছে নিজের বাড়িটাও বন্ধক রেখে দেয়। আমার কিন্তু মনে হচ্ছে তোর খারাপ দিন শুরু হয়ে গেল, বুঝলি? তোর জমি জমা যা ছিল সেগুলো তো আমি আগেই খেয়েছি। এবার মনে হচ্ছে তোর বাড়িটাও আমি নেব, তাই ওটাকে বন্ধক রাখতে এসেছিস। এই বাড়িটা ছাড়া বন্ধক রাখার মতো আমার কাছে আর কিচ্ছু নেই বাবু। আমি প্রাণপণে চেষ্টা করব আমার সন্তান জন্মানোর আগে যেন সব কিছু আবার আগের মতো ঠিকঠাক হয়ে যায়। ছোট মুখে বড় কথা, ঠিক আছে? আমিও দেখি তুই কি করতে পারিস। এরপর কিষান জমিদারের দেওয়া টাকা নিয়ে বাজারে চলে যায় আর ছোলার কচুরি বানানোর জিনিস নিয়ে আসে, আর একটা ঠেলা ধারে নিয়ে নেয় এবং বাজারে ছোলার কচুরির ঠেলা নিয়ে বসে পড়ে। ছোলার কচুরি খেয়ে যান, ছোলার কচুরি, গরম গরম ছোলার কচুরি। আসুন দাদা আসুন, গরম গরম ছোলার কচুরি খেয়ে যান, এই সাদার কোথাও পাবেন না। এইভাবেই কিষান ছোলার কচুরি বিক্রি করছিল। ওর এই ছোলার কচুরির সুগন্ধে বেশ কিছু গ্রাহক ওর ঠেলার সামনে চলে আসে। এমনই একজন বলে, কি ভাই, এখানে তুমি নতুন বসছো বুঝি? খুব ভালো খুব ভালো। তা দাও দেখি 1 প্লেট তোমার ছোলার কচুরি খেয়ে দেখি কেমন। আমি এক্ষুনি দিচ্ছি দাদা।
লোকটা ছোলার কচুরি খায় আর বলে, বাহ, তোমার ছোলার কচুরিতে তো বেশ ভালো স্বাদ দেখছি। খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল। এক কাজ করো, তুমি আমায় 1 প্লেট প্যাক করে দাও। ওই লোকটা ছোলার কচুরি প্যাক করিয়ে নিয়ে যায়। এভাবেই কিষানের 4-5 প্লেট ছোলার কচুরি বিক্রি হয়ে যায়। সন্ধে পর্যন্ত সামান্য একটু ছোলার কচুরি রয়ে যায়। রাতে স্বামী স্ত্রী ওটাই খেয়ে নেয়। আর মায়া বলে, শোনো না, আজকে তো আবহাওয়াটা ভালোই আছে, যে তরকারিটা রয়ে গেছে এর মধ্যেই তুমি আরো একটু তরকারি মিশিয়ে কালকে এটাই বিক্রি করো। না মায়া, যেটুকু রোজগার করব সৎ পথে রোজগার করব। যদি কোনোদিন কোনো খাবার বেঁচেও যায় তা গরিব দুঃখীদের মধ্যে দিয়ে দেব। তাতে আমাদের আর আমাদের সন্তানের মঙ্গল হবে। তোমার জন্য আমার ভীষণ গর্ব হচ্ছে গো। পরের দিন কিষান আবার তার ঠেলা নিয়ে বাজারে যায়। মায়াও আজকে ওর সাথেই ওকে সাহায্য করতে যায়। আজ মায়া সমস্ত গ্রাহকদের হেঁকে হেঁকে ছোলার কচুরি বিক্রি করছিল। আসুন আসুন, ছোলার কচুরি খান, টাটকা টাটকা গরম গরম ছোলার কচুরি খান, একবার খান বারবার চান, খান খান ছোলার কচুরি। সারাদিনে প্রচুর গ্রাহক আসে এবং ছোলার কচুরি খেয়ে যায়। সত্যি ওদের ছোলার কচুরি খেতে ছিল দুর্দান্ত। ওদের ঠেলার সামনের রাস্তাটা দিয়ে কিরোরিমাল শেঠ গাড়ি করে যাচ্ছিলেন। সেই গাড়িটা হঠাৎ খারাপ হয়ে যায়। শেঠের খুব খিদে পেয়েছিল। সে কিষানের ঠেলার সামনে এসে বলে, এই যে ভাই, তুমি ছোলার কচুরিগুলো ঠিকঠাক বানাও তো? খারাপ জল কিংবা খারাপ তেল ব্যবহার করো না তো? দেখো বাবা, আমার আবার পেটে রোগ আছে। তোমার ছোলার কচুরি খেয়ে যদি আমার পেট খারাপ হয়েছে না, মনে রেখো তোমাকে আমি জেল খাটিয়ে ছাড়বো। এ আপনি কি বলছেন বাবু? আমার ছোলার কচুরি একবার খেয়ে দেখুন, আপনার অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, তোমায় বিশ্বাস করলাম, দাও দেখি। কিরোরিমাল যেই ওই ছোলার কচুরি খায় তার ওটা খুব ভালো লাগে। খুশি হয়ে উনি কিষানকে 20 টাকা বেশি দিয়ে যান। এভাবেই দিন কাটছিল। কিরোরিমাল মাঝে মধ্যেই শুধুমাত্র কিষানের ছোলার কচুরি খাওয়ার জন্য গাড়ি করে বাজারে আসতেন। একদিন কিরোরিমাল কিষানের কাছে এসে বলেন, দেখো বাবা, সামনেই আমার মেয়ের বিয়ে, তো আমার ইচ্ছে যে মেনুতে তোমার এই ছোলার কচুরিটা রাখবো। তুমি আর তোমার স্ত্রী যদি এই খাবার দাবার বানানোর ঝামেলাটা নিতে পারো, তাহলে আমি চাইবো যে এই দায়িত্বটা তোমাদের দিতে। হ্যাঁ হ্যাঁ বাবু, আমরা দায়িত্ব নিয়ে সব কাজ করব। যদি দয়া করে এই কাজটা দেন, আমাদের খুব উপকার হয়। ঠিক আছে, তাহলে এই ধরো 5,000 টাকা অ্যাডভান্স, আর বাদ বাকি টাকা কাজের পরে পাবে। আপনি একদম নিশ্চিন্তে থাকুন সাহেব, আপনার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আমরা কোনো রকম ত্রুটি রাখবো না, দেখবেন। এই কথাবার্তা বলে কিরোরিমাল সেখান থেকে চলে যায়। অর্ডারটা পেয়ে মায়া আর কিষান খুব খুশি হয়ে যায়। ওরা বাড়ি ফিরে যায় এবং বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি নিতে থাকে। কয়েকদিন পরেই ছিল কিরোরিমালের মেয়ের বিয়ে। মায়া আর কিষান বিয়ের সমস্ত রান্নাবান্না করছিল। সবার ওদের হাতের রান্না খুব ভালো লাগে। তবে সবাই যেটা খেয়ে সব থেকে বেশি প্রশংসা করছিল সেটা হলো ছোলার কচুরি। সবাই ছোলার কচুরির প্রশংসায় ছিল পঞ্চমুখ। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর এক মহিলা কিষানের কাছে আসে আর বলে, আপনার ছোলার কচুরি সত্যিই খেতে খুব ভালো। এমনিতে তো সব রান্নাই ভালো হয়েছিল, কিন্তু ওই যে ছোলার কচুরিটা ছিল না, অসাধারণ খেতে লাগছিল। আমি আপনার গ্রামে একটা ফ্র্যাঞ্চাইজি খুলতে চাই। কিন্তু দিদি, সেটা আবার কি? আপনি ধরে নিন, আপনার গ্রামে ছোট একটা ধাবা খুলতে চাইছি, আর আমি চাই সেটাকে আপনি সামলাবেন। ওখানে যা বিক্রি হবে তার 60% আমার আর 40% আপনার। দোকান বানানোর জন্য যে টাকা পয়সা লাগবে বা রান্নার জন্য যে জিনিসপত্র আসবে, সব খরচা আমার। আপনি শুধু ওখানের গ্রাহকদের সামলাবেন আর রান্না করবেন। এই শুনে কিষান আর মায়ার মুখে আনন্দ ফুটে ওঠে। সত্যি মায়ার কথা ফলে গেল। ওদের জীবনে সুদিন এলো। ওই মহিলা একটা ঢাবা গ্রামে খুললেন, যেখানে ছোলার কচুরি বিক্রি হতো। রাত্রে লস্যি আর রায়তা। ধীরে ধীরে বিক্রিবাট্টা বেশ বেড়ে গেল। আমাদের বিক্রিবাট্টাও বেশ ভালো হচ্ছে। তোমার এই ছোলার কচুরি আমাদের জীবনে সুদিন নিয়ে এসছে। তুমি জমিদারের কাছে যাও আর আমাদের এই জমানো টাকা ওনাকে দিয়ে আমাদের বাড়িটা ছাড়িয়ে নাও, তুমি বুঝলে? তুমি একদম ঠিক কথা বলেছ মায়া। আমি এখনই গিয়ে এই টাকাটা জমিদার বাবুকে দিয়ে আমাদের বন্ধক রাখা বাড়িটা ছাড়িয়ে নেব। এরপর কিষান জমিদারের কাছে গিয়ে তাদের বন্ধক রাখা বাড়িটার কাগজপত্র নিয়ে আসে। টাকা দেখে জমিদারেরও মুখ বন্ধ হয়ে যায়। কিষানের ছোলার কচুরি ছিল গ্রামে বিখ্যাত। অনেক দূর দূর থেকে লোক ওর কাছে ছোলার কচুরি খেতে আসতো।
আর ওই মহিলা এই ছোলার কচুরির মার্কেটিং খুব ভালোভাবে করেছিল। টিভি, সোশ্যাল মিডিয়া সব জায়গায় অ্যাড দেখানো হতো। এভাবেই কিষানের ছোলার কচুরির সুনাম অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। রাধিকা আজকে একটা বড় হাঁড়িতে মাটন বানিয়েছে। সে রান্না হয়ে যাওয়ার পরে মদনকে দিতে দিতে বলল, এই নাও মদন, এতে তুমি মাটন বিক্রি করবে, খুব ভালো বিক্রি হবে। আমার পূর্ণ বিশ্বাস তোমার ব্যবসায় অনেক নাম ডাক হবে। রাধিকা, তুমি সত্যি খুব ভালো মেয়ে। যবে থেকে তুমি আমার জীবনে এসেছো, জীবনটাই বদলে গেছে। আমি তো কখনো এরকম ভাবিনি। যবে থেকে তুমি আমার জীবনে এসেছো, আমার জীবনও কত বদলে গেছে। আমি তো কখনো ভাবিনি যে মাটির হাঁড়ি বানিয়ে এত টাকা কামাতে পারবো। তোমার সাথে বিয়ে হওয়ার পরে আমার মনের শক্তি বেড়েছে। আমরা একে অপরকে সাহায্য করে অনেক ভালো করেছি। মদনের বিয়ে রাধিকার সাথে হয়েছিল, যে একজন কুমোরের মেয়ে ছিল, আর সে খুব ভালো হাঁড়ি বানাতে পারত। মদন মাটন বিক্রি করত, কিন্তু ও খুব লোভী ছিল। যেখানে রাধিকা চাইতো যে বিয়ের পরে শুধু ঘর সংসার সামলাক, সেখানে মদন চাইতো যে বিয়ের পরেও ও যেন মাটির হাঁড়ি আর কলসি বানাক। এখন মদন সারা দিন হান্ডি মাটন বিক্রি করে এবং রাধিকা সারা দিন ঘর সংসার সামলিয়ে মাটির জিনিসপত্র তৈরি করত। এরকমই একদিন যখন রাধিকা বাড়িতে ছিল আর মদন হান্ডি মাটন বিক্রি করতে গেছিল, তখন ওর কাছে একজন গ্রাহক আসে। তোকে কিন্তু একটা কথা মানতেই হবে ভাই, রাধিকা বৌদি আসার পর তোর ভাগ্য একদম ফিরে গেছে। তুই নিজেই বল না, আগে তোর ব্যবসা এরকমটা চলতো? খুব বেশি হলে দিনে 3-4 প্লেট বিক্রি করতি, এখন তো কম করে 10-15 প্লেট বিক্রি করিস। মদন এই কথাটা শুনে খুব বিরক্ত সহকারে বলল, ব্যাপারটা সেরকম নয় দাদা। একটা মানুষের যখন বিয়ে হয় তখন সে চেষ্টা করে বউয়ের শখ আহ্লাদ পূরণ করার জন্য আরো বেশি বেশি রোজগার করতে। আর আপনাকে কি বা বলবো, আমার বউয়ের খরচার হাত ভীষণ, খুব বেহিসেবি। এসব তুই কি বলছিস? বৌদিকে দেখে তো মোটেও মনে হয় না যে উনি বেশি খরচা করেন। বরং আমরা সবাই এটা লক্ষ্য করেছি যে উনি আসার পরই তোর ব্যবসা দ্বিগুণ হয়েছে। সব গ্রাহক তোর হান্ডি চিকেন আরো বেশি করে পছন্দ করছে, তোর রোজগারও তো দেখছি দ্বিগুণ হয়েছে। আসলে দাদা, ঘটনাটা হচ্ছে, আগে তো একা ছিলাম, তাই ঘর দোকান দুটোই আমাকেই সামলাতে হতো। এখন ঘরের কাজ যেহেতু রাধিকা সামলায়, আমি আমার হান্ডি চিকেনের ব্যবসাটা আরো মন দিয়ে করতে পারি, তাই হয়তো স্বাদও আরো বেড়ে গেছে। গ্রাহক এই কথা শুনে কিছু না বলে হান্ডি মাটন খেয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু কোনো না কোনো ভাবে সব গ্রাহকই জানতো রাধিকা আসার পরে মদনের মধ্যে অনেক চেঞ্জ হয়। সে হান্ডি মাটনের দামও বদলে দেয়। তার সাথে এমন একটা রহস্য ছিল যা কেউই জানতো না। চলুন তাহলে দেখি সেই রহস্যটা ঠিক কি। মদন বাড়িতে এলো এবং রাধিকাকে বলল, রাধিকা, মাটনগুলো তুমি ভালো করে মশলা মাখিয়ে রেখে দিয়েছো তো? তুমি নিশ্চয়ই জানো ওগুলো 7 থেকে 8 ঘন্টা মশলা মাখিয়ে রেখে দিতে হয়। আর তুমি তোমার বাপের বাড়ি থেকে তোমার মায়ের বানানো মাটনের সেই সিক্রেট মশলাটা আনিয়ে নিয়েছো তো? হ্যাঁ, ওই মশলাটা তো আমি আনিয়ে নিয়েছি, কিন্তু আমার ভাই বলছিল কিছুদিন পরে এখানে মশলাটা দিতে আসবে। আপাতত 2 দিন এই মশলা চলে যাবে। আপাতত যা মশলা আছে তা দিয়ে আমি মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছি। মদন এই কথা শুনে কিছু একটা ভাবলো এবং বলল, একটা কথা ভালো করে শুনে নাও রাধিকা, এই কথা তুমি কাউকে বলবে না যে মাটনে তুমি মশলা মাখিয়ে রাখো। আর এই মশলা তুমি তোমার বাপের বাড়ি থেকে আনাও, যার ফলে আমাদের মাটন এখন বেশি বিক্রি হচ্ছে। তুমি কেন বেকার বেকার চিন্তা করছো? এটা তো আমাদের বাড়ির কথা। আমি ঘরের কথা কেন বাইরে গিয়ে বলবো? আসলে মদন যখন রাধিকাকে প্রথম দেখতে গেছিল, তখন ওর মা ওর জন্যে এই মাটন বানিয়েছিল। রাধিকার মায়ের রান্না করা এই মাটন মদনের বানানো মাটনের থেকে অনেক ভালো ছিল। তখন সে রাধিকার হাতের সাথে সাথে রাধিকার মায়ের বানানো এই মশলাও চেয়ে নিল। তারপর থেকে রাধিকার মা তার ছেলের হাত দিয়ে এই স্পেশাল বানানো মশলাটা পাঠিয়ে দেয়। সেই জন্যেই মদনের এই মাটন খুব ভালো বিক্রি হয়। একদিন সে ঠেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, কে জানে শালাবাবু কখন যে মাটনের মশলাটা নিয়ে আসবে, ততক্ষণ আমি ব্যবসাটা চালাবো কি করে? যেটুকু মশলা আছে তা যদি শেষ হয়ে যায়, গ্রাহকদের যদি আমার মাটন পছন্দ না হয়। মদন এসব ভেবে ভেবে খুব চিন্তিত হচ্ছিল। তখনই তার শালাবাবু কিশোর ওখানে এসে উপস্থিত হয়। ও ওকে মাটনের মশলাটা দিয়ে দিল এবং বলল,
আমাকে ক্ষমা করে দিও জামাইবাবু, আজকে আসতে আমার অনেকটা দেরি হয়ে গেল। আর কোনো দিন এত দেরি হবে না, কথা দিলাম। মা এবার তোমাকে 2 কিলো মটনের মশলা পাঠিয়েছে, এই দিয়ে তোমার 3 মাস তো চলেই যাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন এখান থেকে যাও, কেউ আবার তোমাকে দেখে ফেলতে পারে। মদনও কিশোরকে না চা বিস্কুটের কথা জিজ্ঞেস করলো, না টাকা দিল। কিশোরও খুব মন খারাপ করে ওখান থেকে চলে গেল, কারণ সবাই রাধিকাকে খুব ভালোবাসতো। এখন মদন ভাবতে বসলো, আমি যদি এখন আমার হান্ডি মাটনের দামটা একটু বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমার রোজগার আগের থেকে অনেক বেড়ে যাবে। আর তাছাড়া এখন আমার হাতে 3 মাসের মশলা আছে, এই মশলাটুকু যদি আমি 1.5 মাসে শেষ করে দিতে পারি, তাহলে লাভও বেশি হবে। বাড়ি এসে মদন রাধিকাকে বলল যে তুমি আরো অনেক হাঁড়ি তৈরি করো, কারণ এখন থেকে সে চায় যে গ্রাহকদের মাটির বাসনে পরিবেশন করবে, যাতে সে আরো চড়া দামে বিক্রি করে তার লাভ আরো দ্বিগুণ করতে পারে। বেচারি রাধিকা সারাটা রাত এই মাটির বাসন তৈরি করতে করতে কাটিয়ে দেয়। সকালে সূর্য ওঠার আগে সে শুয়ে পড়ে। এদিকে মদনের যখন ঘুম ভাঙলো, তখন দেখলো যে অলরেডি দুপুর হয়ে গেছে। সে রাধিকার ওপর চিৎকার করে বলল, তোমার কি বোধ বুদ্ধি একদম নেই? স্বামীকে একটু সময় মতো ঘুম থেকে তুলে দিই, আমাকে গিয়ে দোকান খুলতে হবে, আর তুমি কিনা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? রাধিকা ভয়ে ভয়ে জবাব দিল, আমায় ক্ষমা করে দাও, আসলে ভোর 4টে অবধি আমি এই মাটির বাসন বানিয়েছি, কখন যে আমার চোখ লেগে গেছে আমি বুঝতেই পারিনি। কাজ না করার জন্য সব সময় তোমার কাছে অজুহাত রেডি। তুমি একবারও ভাবলে না আমাকেও তো গিয়ে দোকান খুলতে হয়? দোকানে ব্যবসা করতে করতে যদি আমার ঘুমে চোখ লেগে যায়, তাহলে কতটা ক্ষতি হবে বলো তো? অবশ্য কাকেই বা এইসব কথা বলছি, কি কুক্ষণে যে তোমাকে আমি বিয়ে করেছিলাম, তোমার বাবা মা তো তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েই খালাস। রাধিকা এইসব কথা শুনে খুব দুঃখ পেল এবং তার চোখে জল চলে এলো, এবং ও মাটন ম্যারিনেট করতেও ভুলে গেছিল, যার কারণে মদন আজ হান্ডি মাটন বিক্রি করতেও যেতে পারল না। আর সারাটা দিন রাধিকাকে খুব বকাবকি করে, এবং পরের দিন সকালবেলায় ম্যারিনেট করা মাটন তৈরি করে সে মদনকে দিয়ে দেয়। মদনও তার ঠেলা নিয়ে চলে যায়। তার ঠেলায় একজন গ্রাহক এলো এবং বলল, কি ব্যাপার মদন ভাই, তুমি এই যে মাটির বাসনে পরিবেশন করছো, তাতে তো তোমার মাটন আরো সুস্বাদু হয়ে গেল। এই হালকা হালকা খুব সুন্দর একটা গন্ধ আসছে, আর মনে হচ্ছে যেন আদা রসুনের মধ্যে এই মটনটা অনেক ঘন্টা ধরে চুবিয়ে রাখা হয়েছিল। খুব সুন্দর বানাচ্ছ তুমি কিন্তু হান্ডি মাটন। ধন্যবাদ দিদি, আসলে এত বছর ধরেই একই কাজ করছি, কাজটা তো ভালো শিখেই গেছি। কিছু মনে করো না ভাই, একটা কথা বলি, আমিও অনেক বছর ধরে বাড়িতে রান্না বান্না করছি, আমিও টুকটাক অনেক কিছুই জানি। তা থেকে আমার মনে হলো যে এই রান্না কোনো মহিলার করা, কোনো ভদ্রলোক এত সুস্বাদু রান্না করতেই পারে না। মদন এই কথা শুনে খুব রেগে যায় এবং মহিলাটাকে বলে, আপনি কি বলতে চাইছেন? আপনি কি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন? ব্যাপারটা মোটেও সেরকম নয়। আমি এত বছর ধরে ব্যবসা করছি, সব নিজের হাতে করি। আপনার খেতে হলে খান, নয়তো যান। সে মহিলা তখন টাকা বের করে হান্ডি মাটনের জন্য মদনকে 100 টাকা দিতে যায়। তখন মদন বলে, কেন আমার মাথা গরম করাচ্ছেন? আপনার 150 টাকা হয়েছে, আমার হান্ডি চিকেনের যা দাম তাই দিতে হবে, 1 টাকাও কম নেব না। মদন ভাই, আমি মানছি তুমি হান্ডি মাটন খুব ভালো বানাও গোটা গ্রামে, তাই বলে তুমি দিন রাতে একবারে দাম বদলে দেবে? এই 1 সপ্তাহ আগেই তো আমি হান্ডি মাটন নিয়ে গেলাম, তাও 100 টাকা দাম দিয়ে, আবার দাম বেড়ে গেল। তাহলে আপনার নিশ্চয়ই এ কথাটাও মনে আছে দিদি, সেই মাটন হান্ডিটা বানানো হয়েছিল মাটির পাত্রে, কিন্তু আপনি খেয়েছিলেন কাগজের প্লেটে। আর এখন তো আমি আপনাকে মাটির পাত্রেই দিয়েছি। আপনি নিশ্চয়ই এ কথাটা জানেন যে মাটির পাত্রে একবার কাউকে খাবার দিলে সেটা আর ব্যবহার করা যায় না। সে মহিলা এই কথা শুনে বেশি তর্কাতর্কি না করে ওখান থেকে 150 টাকা দিয়ে চলে যায়। এইভাবে মদনও ধীরে ধীরে রাধিকাকেও খুব প্রেসার দিতে আরম্ভ করলো, যে কারণে রাধিকাও রাগ করে মায়ের বাড়িতে আবার ফিরে যায়। আর মদনের ঠেলাতেও গ্রাহক ধীরে ধীরে কমতে থাকে, এবং ধীরে ধীরে মদন বুঝতে পারে যে সে একলা হয়ে পড়ছে। তখন সে ভাবলো, আমি মনে হয় অহংকারের বশবর্তী হয়ে সব গ্রাহকদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আর বাড়িতেও রাধিকাকে বাড়ির সব কাজ সামলানোর পাশাপাশি এই মাটির পাত্র বানানোর অতিরিক্ত দায়িত্বটা দিয়ে ফেলেছিলাম। আমি খুব ভুল কাজ করেছি। রাধিকাকে ওর যোগ্য সম্মান আমি কোনো দিনও দেইনি। যে করেই হোক আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। তারপর মদন একদিন শ্বশুর বাড়ি গেল এবং সবার কাছে ক্ষমা চাইল। রাধিকাও মদনকে খুব ভালোবাসত, সে কারণে সে মদনকে ক্ষমা করে দেয়
এবং তারপর সে মদনের সাথে আবার বাড়ি ফিরে যায়। এরপর থেকে মদন রাধিকাকে বেশি প্রেসার দিত না, আর সে গ্রাহকদের কাগজের থালায় মাটন হান্ডি বিক্রি করত ও শুধুমাত্র মাটন হান্ডি বানানোর জন্য মাটির বাসন ব্যবহার করত। সে তার মাটনের দাম আবার 100 টাকা করে দেয়, যাতে আরো অনেক গ্রাহক আসে এবং তার লাভ একই থাকে।